হ্যাঁ, তোমরা কি শুনতেছো? হ্যালো। জি জি স্যার। আচ্ছা, তোমাদের লেকচার নাম্বার 13, অর্থাৎ আমরা কনক্রিট চ্যাপ্টার শুরু করেছিলাম। আমি লাস্ট তোমাদের দেখে যেটা বুঝলাম আর কি। তো আমাদের 13 নাম্বার লেকচারের আমরা কনক্রিট চ্যাপ্টারের একদম শুরুর জিনিসগুলো পড়েছিলাম। আমরা মনে হয় কোয়ালিটিজ অফ গুড কনক্রিট পর্যন্ত পড়েছিলাম, আমি তোমাদের লাস্টের চেক করে দেখলাম আর কি। তো আমাদের এখন বাকি আছে হলো এই স্লাইডে আমি তোমাদের যে পিডিএফটা আপলোড করেছি সেটা এই পর্যন্তই ছিল, অর্থাৎ আমি যতটুকু পড়িয়েছি ততটুকু, কোয়ালিটিজ অফ গুড কনক্রিট পর্যন্ত। এটার আসলে একটা টপিক বাদ ছিল যেটা তোমাদের গত ক্লাসে সময় পাই নাই। তো এই ক্লাসিফিকেশন অফ কনক্রিটটা আজকে একটু দেখি, তারপরে আমরা নতুন লেকচার অর্থাৎ 14 নম্বর লেকচারটা শুরু করব। তো আমি এইটা এই আপডেটেড যে পিডিএফটা অর্থাৎ লেকচার 13-এর তোমাদের যেটা আমি ক্লাসরুমে আপলোড দিছি সেটা এই পর্যন্ত, অর্থাৎ এই ক্লাসিফিকেশনটা নাই। তো আমি আজকে আপডেটেডটা আপলোড করে দিব। তো তোমরা যদি কেউ আগের ফাইলটা নামায় থাকো, ওইটা আমার মনে হয় দেখার দরকার নাই, তোমরা আজকে যেটা আপলোড দিব ওইটাই দেখো আর কি। কারণ এই কোয়ালিটিজ অফ গুড কনক্রিটের পরে আরো দুইটা স্লাইড অ্যাড হবে। তো ক্লাসিফিকেশন অফ কনক্রিট যদি তোমরা দেখো, ক্লাসিফিকেশনটা আসলে কনক্রিটের ক্লাসিফিকেশন করা হয় অনেক কিছুর উপর বেসিস করে। যেমন তুমি সিমেন্টে এএসটিএম 5 ভাগে ভাগ করে দিছে, এরপরে কিন্তু আর কিছু বলার নাই। কিন্তু কনক্রিটের ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা হয় অনেক ভাবে। যেমন ধরো এখানে আমি দুই টাইপের দেখাইছি, একটা হচ্ছে ইউনিট ওয়েটের বেসিসে, আর একটা হচ্ছে স্ট্রেংথের বেসিসে। এই দুইটা ছাড়াও আরো অনেক ভাবে হইতে পারে। যেমন তোমার ইসের মধ্যে, কনক্রিটের মধ্যে তুমি বাইন্ডারটা কি টাইপের ইউজ করছো, অথবা তুমি রিপ্লেসমেন্ট হিসেবে কি কি ব্যবহার করেছো, এই জিনিসগুলোর উপর বেসিস করে কনক্রিটকে ভাগ করা যায়। তবে সেই ভাগটার আসলে কোনো ঠিক ঠিকানা নাই, এক একজন এক এক ভাবে করছে এবং ওইটা দিয়ে অনেকভাবে কনক্রিট বানানো যায় আসলে। তো ওই ভাগটা নিয়ে কথা বলতেছি না, যেগুলো কোডে স্পেসিফাই করে বলা আছে। যেমন তোমার ইউএস এর ক্লাসিফিকেশন আছে, ইউরোপিয়ান ক্লাসিফিকেশন আছে, যেগুলো খুবই স্পেসিফিক যে কনক্রিট এত প্রকার এইটার বেসিসে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটু খেয়াল করো, ইউনিট ওয়েটের বেসিসে কনক্রিটকে 3 ভাগে ভাগ করা যায়। এখন ইউনিট ওয়েট তো বুঝতেছো যে পার ইউনিট ভলিউমে তোমার কনক্রিটের ওয়েটটা কত। আচ্ছা, তোমরা কি C202 কোর্সে এক্সপেরিমেন্ট নাম্বার 7 করেছো কোন সেকশনে? তোমাদের তো A1 আর A2। এক্সপেরিমেন্ট না নাম্বার স্যার। 7 এর ক্লাস কি স্যার হয়েছে? 6 এ আছি স্যার। আচ্ছা, তোমরা কোন সেকশন? স্যার A1। A1 আর A2 তেও তো মনে হয় হয় নাই। তার মানে তোমরা এখনো ইউনিট ওয়েটের ক্লাসটা করো নাই। তো ইউনিট ওয়েটের একটা আলাদা ক্লাসই থাকবে যে ইউনিট ওয়েট কিভাবে বের করে কনক্রিটের, এটা তোমাদের এক্সপেরিমেন্ট 7-এ তোমরা পড়বা। তো হয়তো এই উইকেই ক্লাস হলে এই উইকেই তোমাদের পড়ানো হবে বাকি দুইটা সেকশনে আর কি। অন্য সেকশনে মনে হয় পড়ানো হয়েছে, যেমন বি তে কোন একটা সেকশনে মনে হয় একটু ফাস্ট গেছে, ওদের শেষ হয়ে গেছে আর কি। তো ওরা আরো ডিটেইলস জানে। তো এই যে তোমার ইউনিট ওয়েট, এটা জাস্ট তোমরা এই তিনটা নাম পড়বা, এবং ইউনিট ওয়েটের জিনিসটা হচ্ছে পার ইউনিট ভলিউমে ওয়েটটা কত। যেমন ধরো ইউনিট ওয়েটের বেসিসে কনক্রিটকে 3 ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে লাইট ওয়েট কংক্রিট, একটা নর্মাল ওয়েট কংক্রিট, আর একটা হচ্ছে হেভি ওয়েট কংক্রিট। তো লাইট ওয়েট কংক্রিটের ইউনিট ওয়েটের রেঞ্জটা দেখো 90 থেকে 115 পিসিএফ। তো পিসিএফ মানে হচ্ছে পাউন্ড পার কিউবিক ফিট, পাউন্ড পার ফিট কিউবিক অথবা পাউন্ড পার কিউবিক ফিট, এটাকে বলতেছে হচ্ছে পিসিএফ। তো এই টেস্টটা খুবই ইজি, এটা কিভাবে করে বা এটার সিগনিফিকেন্স কি, এটা তোমাদের বের করে এই ডাটাটা কোথায় লাগে, তো সেগুলো তোমরা ওই এক্সপেরিমেন্ট 7-এই পড়বা। তো এখানে আর আমি ওইভাবে বলবো না, তোমরা জাস্ট রেঞ্জটা মাথায় রাখো যে 90 থেকে 115 যদি তোমার পিসিএফ হয় তোমার কনক্রিটের ইউনিট ওয়েট, তাহলে তোমার কনক্রিট হচ্ছে লাইট ওয়েট কনক্রিট। আমাদের যে কনক্রিটটা ইউজুয়ালি থাকে নর্মাল কেসে সেটা হচ্ছে এই রেঞ্জটা 140 থেকে 150। সাধারণত দেখবা যে তোমরা যখন আরসিসির ম্যাথ গুলা করবা 3-1-এ, 3-2-তে, তখন দেখবা যে কনক্রিটের ইউনিট ওয়েট 150 পাউন্ড পার ফিট কিউব, এটাই ধরে সবসময় করে, কারণ এটা হচ্ছে নর্মাল কনক্রিটের ইউনিট ওয়েট। আর একটা হচ্ছে হেভি ওয়েট, যখন হচ্ছে 200-এর উপরে চলে যাবে, 200-এর উপরে চলে যাবে, সোজা কথা যখন 150-ই বেশি হবে, ওইটারই বলা হয় হেভি ওয়েট কংক্রিট। তো সাধারণত আমাদের নর্মাল ইউজে কিন্তু 140 থেকে 150-র মধ্যেই থাকে। তো এই তোমরা জাস্ট এই রেঞ্জগুলো একটু দেখবা। আর এখানে দেখো স্ট্রেংথের উপর বেসিস করে
কনক্রিটের স্ট্রেংথের উপর বেসিস করে একটা ক্লাসিফিকেশন আছে, যেটার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ইউএসএ ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিফিকেশন। এখন কনক্রিটের স্ট্রেংথের ক্ষেত্রে কত দিনের স্ট্রেংথ, তোমরা তো এক্সপেরিমেন্ট 3 নাম্বার এক্সপেরিমেন্টটা করছো, তো আমরা তো জানি যে কনক্রিটের স্ট্রেংথ আস্তে আস্তে বাড়তে থাকে, 28 দিনকে ধরা হয়, মোটামুটি 28 দিনে আমরা অপটিমাম যে স্ট্রেংথ সেটা পেতে পারি আর কি। তো অবশ্যই তুমি যখনই ইউএসএ ক্লাসিফিকেশন বা ইউরোপিয়ান ক্লাসিফিকেশন করবা, মানে এটার ইয়াগুলা লিখবা, অবশ্যই তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে স্ট্রেংথটা কত দিনের। 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিলিন্ডার। আচ্ছা, এই এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখনই স্ট্রেংথ, ধরো তোমার কনক্রিটের স্ট্রেংথ 4000 পিএসআই, এই কথাটা বলার পরে কথাটা কিন্তু ইনকমপ্লিট, তোমাকে বলতে হবে যে এটা কত দিনের স্ট্রেংথ। তোমাকে বলতে হবে যে এই যে 4000 বা 8000 পিএসআই যেটা বললাম, সেটা কি সিলিন্ডার স্পেসিমেন নাকি কিউবিক্যাল স্পেসিমেন। আচ্ছা, আমি একটু বলি, তোমাদের স্ট্রেংথ টেস্ট দুইটা ভাবে করা হয়, তোমরা এক্সপেরিমেন্ট 9 এ এটা ডিটেইলস দেখবা। একটা হচ্ছে সিলিন্ডার স্পেসিমেন, একটা হচ্ছে কিউবিক্যাল স্পেসিমেন। তোমরা এক্সপেরিমেন্ট 3 তে কোনটা করছো? তোমাদের কিউব ছিল না এক্সপেরিমেন্ট 3 তে? জি সেটা স্যার। মর্টারের ছিল। হ্যাঁ, ওইটা এক নাম্বার কথা হচ্ছে ওটা মর্টারের ছিল, আর 2 নাম্বার কথা হলো ওটার স্পেসিমেন শেপটা ছিল হচ্ছে তোমার কিউব। তো ইউএসএ ক্লাসিফিকেশনে তোমার সিলিন্ড্রিক্যাল একটা স্পেসিমেনকে ব্যবহার করা হয়। তো সিলিন্ডার স্পেসিমেন এবং এটার 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ। আচ্ছা, এটার ডাইমেনশন সম্পর্কে যদি বলি 6/12 ইঞ্চিস, মানে হচ্ছে এখানে তোমার এরকম একটা সিলিন্ডার বানাতে হয় যেটা ডায়ামিটার, প্রথম ডাইমেনশনটা হচ্ছে তার ডায়ামিটার, এটা যদি সিলিন্ডার হয় উপরেটা হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে 6 ইঞ্চি, আর এটার হাইট হচ্ছে 12 ইঞ্চি। তো এরকম একটা স্পেসিমেন বানায়, স্পেসিমেন বানানোর সিস্টেমটা অনেকটা তোমরা যেই এক্সপেরিমেন্ট 3 তে করছো এরকম একটা মোল্ড থাকে সিলিন্ড্রিক্যাল শেপে, এরপর এটাকে 3 লেয়ারে ভরতে হয় এবং 25 বার টেম্পিং করতে হয়, করে ওই যে তোমার স্ট্রেংথ কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টিং মেশিনে বসায়, লোড নেয়, তোমার হচ্ছে লোড বাই এরিয়া করে স্ট্রেংথ বের করে। তো 28 দিনের সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথটাই বের করে ওরা যে যে স্ট্রেংথ গুলা পাইছে এটাকে বেসিস করে 5টা ভাগে ভাগ করছে। তো একটু খেয়াল করো, লো স্ট্রেংথ কংক্রিট এখানে 2টা ইউনিটেই দেয়া আছে, তোমরা 2টা ইউনিটই দেখো। তো তোমাদের তো অনলাইন পরীক্ষা যদি হয় তাহলে আর এগুলো মুখস্থ করার দরকার নাই, অফলাইন হলে বলতাম এগুলো মুখস্থ করতে। তো দেখো যে লেস দেন 20 মেগাপ্যাসকেল, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করবা 28 দিন পরে সিলিন্ড্রিক্যাল স্পেসিমেনে, যদি তোমার স্ট্রেংথ 20 মেগাপ্যাসকেলের কম হয় তাহলে সেই কংক্রিটটা হচ্ছে লো স্ট্রেংথ কংক্রিট। মডারেট স্ট্রেংথ কংক্রিট 20 থেকে 40 এর মধ্যে থাকবে। তোমরা জাস্ট এখানে রেঞ্জগুলা নামগুলা পড়বা, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। আমাদের সাধারণত আমাদের এই রেঞ্জটাকেই, নর্মাল অবস্থায় এই রেঞ্জেই আমাদের কংক্রিট থাকবে 3000 থেকে পিএসআই। তারপরে আমরা যদি হাই স্ট্রেংথ কংক্রিট বানাই, আমাদের পারপাস অনুযায়ী আলট্রা হাই স্ট্রেংথ কংক্রিট বানাই, তখন আমাদের কংক্রিটের স্ট্রেংথ আরো বাড়তে পারে। একটু খেয়াল করো, হাই স্ট্রেংথ কংক্রিট হচ্ছে 40 থেকে 100, আলট্রা হাই স্ট্রেংথ কংক্রিট 100 থেকে 150, আর তোমার এইদিকে হচ্ছে স্পেশাল অর্থাৎ আলট্রা হাই পারফরমেন্স কংক্রিট। আমরা যখন প্রি স্টেসিং করব তখন আমাদের কিন্তু হাই স্ট্রেংথ কংক্রিট প্রয়োজন হবে। তো প্রি স্টেসিং কনসেপ্ট মনে হয় তোমাদের কাছে এখনো ক্লিয়ার না, তো এটা তোমরা 4-2 তে যে থিওরি পড়বা আর কি, সরি 4-1 এ থিওরি পড়বা, 4-2 তে সেশনাল পড়বা। তো সেখানে একটা জিনিস দেখবা যে সেখানে নর্মাল কনক্রিট ইউজ করলে হয় না, বা আমাদের যেই গার্ডার গুলো আছে ব্রিজের, তো সেগুলাতে তোমার প্রি স্টেসিং করতে হয়। তো প্রি স্টেসিং করলে তোমার রডটাকে অনেক শক্তিশালী হইতে হয়, অনেক মানে নর্মাল রড ব্যবহার করলে হয় না, এবং কনক্রিটটাকেও তোমার হাই স্ট্রেংথ সম্পন্ন হতে হয়। ওই সকল জায়গাতে আমরা হাই পারফরমেন্স কনক্রিট ব্যবহার করে থাকি। আর নর্মাল ক্ষেত্রে আমরা সাধারণত এই যে রেঞ্জটা বললাম, তুমি দেখবা যে ম্যাক্সিমাম কেসে 3000 থেকে 6000, না হলে 3000-এর একটু কম আসে, এর মধ্যে আমাদের ইয়েটা থাকবে। তো ইউএসএ ক্লাসিফিকেশন এই 5 ভাগে করছে, আর ইউরোপিয়ান ক্লাসিফিকেশনটা করছে হচ্ছে ওরা ক্যারেক্টারিস্টিক সিস্টেম নিয়ে কথা বলছে। এই টার্মটা তোমাদের কাছে নতুন, একটু পরে আসতেছে এটাতে। তো ওরা যেটা করছে, ওদের স্ট্রেংথটাও কিন্তু 28 দিনের, এবং ওদের স্পেসিমেনটাও কিন্তু সিলিন্ড্রিক্যাল, এবং এখানে স্পেসিমেনের সাইজ বলা আছে 150 মিলিমিটার বাই 300 মিলিমিটার। এইটা মানে কিন্তু এটাই 150 মিলিমিটার মানে কিন্তু 6 ইঞ্চি, অর্থাৎ ওরাও এখানে একটা সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন নিছে,
যেটা ডায়ামিটার 6 ইঞ্চি, হাইট হচ্ছে 12 ইঞ্চি, নিয়ে ক্যারেক্টারিস্টিক সিস্টেম বের করছে 28 ডেজের। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক সিস্টেম হলো অনেকগুলো স্যাম্পলকে টেস্ট, মানে একটা স্যাম্পলের উপর অনেকগুলো টেস্ট করছে। মানে এটা হলো তোমার, মনে করো যে একটা টেস্টই অনেকবার করছে, করে 95% বার। আচ্ছা, আমি একটু তোমাদের আরেকটু বলি। যেমন ধরো আমি একটা স্পেসিমেন বানালাম, বানিয়ে আমি টেস্ট করলাম, প্রথমবার স্ট্রেন্থ পেলাম ধরো 3000 পিএসআই। এই একই স্পেসিমেন আমি একই রেশিওতে মিলিয়ে আর একইভাবে কনক্রিট আরেকটা বানালাম, এবার আমি ধরো পেলাম 3002 পিএসআই। প্রত্যেকবার টেস্ট রেজাল্ট তো সেম আসবে না, কিছুটা ভ্যারি করবে যতই সেম দাও। আরেকবার আমি পেলাম 3010 পিএসআই। এভাবে মনে করো আমি 10টা টেস্ট করলাম, তো 95% বারই দেখা গেছে যে আমার টেস্ট রেজাল্টটা মোর অর লেস 3000-এর কাছাকাছি গেছে। এই জিনিসটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক সিস্টেম। অর্থাৎ তুমি যখন একটা টেস্ট অনেকবার করবা একই একটা স্পেসিমেনের উপরে, মোটামুটি 95% বার যখন তুমি একটা কাছাকাছি রেজাল্ট পাবা, ওই রেজাল্টটাকেই বলে ক্যারেক্টারিস্টিক সিস্টেম। এটা সাধারণত রিগ্রেশন অ্যানালাইসিসে এটা প্রচুর ইউজ করা হয়। তো ওরা এই ক্যারেক্টারিস্টিক সিস্টেমের বেসিসে তোমাকে এটা বলছে। এখন এই স্ট্রেন্থ কিভাবে বের করে, 95% বার কোনটাকে ফলো করবা তুমি, এইটা নেয়ার কিছু সিস্টেম আছে। তো সেইটা আসলে তোমাদের এই কোর্সে আন্ডারগ্রেডে পড়ানো হয় না। তোমরা রিগ্রেশন অ্যানালাইসিসে এখনো তো মনে হয় করো নাই, কারণ তোমরা তো স্ট্যাটিস্টিক্স কোর্স করো নাই, এটা 2-2 তোমাদের ম্যাথে করানো হয়। ওইখানে তোমাদের ক্যারেক্টারিস্টিক সিস্টেম বের করার যে সিস্টেমটা বললাম, যে 95% বারে কোনটা কিভাবে নেয়, এই অ্যানালাইসিসটা শেখানোর কথা, তবে সব টিচার শেখায় না আর কি। তো সেখানে তোমরা পেতে পারো আর কি। এখন এটা নিয়ে 2-2 তোমাদের কোন টিচার নিবে বা কিভাবে পড়াবে বা এটা আদৌ পড়াবে কিনা এটা আমি বলতে পারছি না। তো এই জন্য এটা আমি বলতে চাচ্ছি না ক্লাসে এখন। তো জাস্ট এতটুকু কনসেপ্ট নিয়ে রাখো যে ক্যারেক্টারিস্টিক সিস্টেম হলো তুমি একটা স্পেসিমেনের উপরে অনেকগুলা টেস্ট করে 95 টাইমস বার যেই রেজাল্টটা পাবা, ওই টেস্ট রেজাল্টটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক সিস্টেম। এখন কোনটা নেয় কিভাবে নেয় এটা আসলে অনেকগুলো অ্যাজাম্পশন, অনেকগুলো অ্যানালাইসিস করে নেয়, সেটাই আমি বলতে চাচ্ছি না আর কি। তো ওদের ক্লাসিফিকেশনটা ইউএস এর মতো এত জটিল করে নাই, ওরা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার নরমাল স্ট্রেন্থ কংক্রিট 12 থেকে 55 মেগাপ্যাসকেল, অথবা পিএসআই তে ইউনিটটা দেয়া আছে। আর আচ্ছা, পিএসআই এর ইউনিট কনভার্সন তো আশা করি তোমরা বুঝো, 145.5 মনে হয়, এত দিয়ে গুণ করলে কিন্তু এই এই জিনিসটা পাবো আর কি মোটামুটি। অর্থাৎ 1 মেগাপ্যাসকেল সমান 145 পিএসআই। আর হাই স্ট্রেন্থ কনক্রিটকে বলছে 60 থেকে 100 মেগাপ্যাসকেল। আচ্ছা, তো ওদের রেঞ্জটা একটু দেখো, 12 থেকে 55 হলে নরমাল স্ট্রেন্থ। তো আমরা এটা একটু মিলাই দেখি। তোমাদের এটা লতিফি স্যারের বই থেকে নেওয়া হয়েছে, এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, একটু দেখো কনক্রিটের ক্লাসিফিকেশন। এই চার্টটা যদি একটু খেয়াল করো, 12 থেকে 55, 12 থেকে 55 পর্যন্ত দেখো নামকরণ করছে নরমাল স্ট্রেন্থ। আর এর থেকে বেশি রেঞ্জ যেটা, সেটাকে বলা হয়েছে হাই স্ট্রেন্থ। এই চার্টের মধ্যে তোমরা যদি একটু দেখো, এখানে এফসি কে যেটা দেখতেছো, এফসি সি দিয়ে বোঝানো হচ্ছে, এফসি কে দিয়ে বোঝানো হচ্ছে এটা ক্যারেক্টারিস্টিক সিস্টেম। তো এটা হচ্ছে সিলিন্ডারের, আর একটা হচ্ছে কিউবের। অর্থাৎ এখানে দুইটা স্পেসিমেন নিছে, একটা সিলিন্ডার স্পেসিমেন, একটা কিউব স্পেসিমেন। তো কিউব স্পেসিমেন নিয়ে তো আমাদের কাজ নাই, কারণ আমাদের দুইটা ইউরোপিয়ান ক্লাসিফিকেশনে বলছে যে 12 থেকে 55 সিলিন্ডার। তো তোমরা একটু যদি খেয়াল করো, এখানে দেখো যে দুইটা জিনিস, একটা হচ্ছে 12 আসছে সিলিন্ডার স্পেসিমেন টেস্ট করে, কিউব আসছে, কিউব স্পেসিমেন টেস্ট করে আসছে 15। একটু যদি খেয়াল করো প্রত্যেকবারই দেখবা সিলিন্ডার স্পেসিমেন থেকে কিউব স্পেসিমেনের মান বেশি আসতেছে। যেটা তুমি সিলিন্ডার স্পেসিমেনে পাবা 20, কিউবে সেটা পাবা 25। যেটা তুমি সিলিন্ডারে করে পাবা 25, কিউবে করে পাবা তুমি 30। তো এটা কেন হচ্ছে, কিউবে কেন বেশি আসতেছে? স্যার কর্নার গুলো আছে দেখে। কিউবের ক্ষেত্রে তোমার অবশ্যই মানে এখানে 3-4টা রিজন আছে। এটা তোমাদের আমি এক্সপেরিমেন্ট 9-এ তোমাদের যে টিচার পড়াবেন উনি স্যার ডিটেইলস। হোমোজিনিয়াস টাইপ এর কারণে স্যার, বুঝি নাই। স্যার হোমোজিনিয়াস হওয়ার কারণে কিউব শেপটা হ্যাঁ, স্যার। হোমোজিনিয়াস হওয়ার কারণে, তারপরে এটার ক্রস সেকশনাল এরিয়া বেশি, তারপরে যেটা বললা যে রেস্ট্রিকশন বেশি, মানে সাইড গুলো যেহেতু থাকতেছে, বাট কিউবেরটা তো উপরে লোড পড়লে এরিয়াটা কম পায়।
তো মেইনলি এই রিজনটাই, এছাড়া আরো অনেকগুলো রিজন আছে। তো সবসময় দেখবা যে কিউব স্পেসিমেনের বেশি আসে, স্ট্রেন্থ বেশি আসে। এই জন্যই কনক্রিটের স্ট্রেন্থ লেখার সময় তোমার স্ট্রেন্থটা কত দিনের এবং স্ট্রেন্থটা কোন দিয়ে করছো, কিউব দিয়ে করছো নাকি সিলিন্ডার দিয়ে করছো, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের অবশ্যই এটা উল্লেখ করে দিতে হবে। তো এখানে হচ্ছে এই জিনিসটাই দেখানো হচ্ছে যে স্পেসিমেন তোমার কিউবে সিলিন্ডারে করছে সেটা কিউবে এত আসছে, আর এখানে হচ্ছে এই দুইটা রেশিও করছে। তো সিলিন্ডার বাই কিউব যেহেতু করছে, তার মানে বুঝতেই পারতেছো যে এটা অবশ্যই একের নিচে আসবে, কারণ আমাদের কিউব স্ট্রেন্থ হচ্ছে বেশি। এইটার বেসিসে ওরা একটা ক্লাসিফাই করছে, জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য, আর কিছুই না। তো যেটা 12 থেকে 55 রেঞ্জে আসছে সেটাকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলছে নর্মাল স্ট্রেন্থ, আর এরা বলছে হচ্ছে হাই স্ট্রেন্থ। তো তোমাদের ধরো পরীক্ষাতে যদি অনেকগুলো স্ট্রেন্থ দিয়ে দেয়া হলো বা একটা ম্যাথ দেয়া হলো, ধরো সেখানে বলা হলো যে তোমাদের কনক্রিটটা কোন ইউএসএ ক্লাসিফিকেশন অনুযায়ী ক্লাসিফাই করো, তো তোমার স্ট্রেন্থ যত আসবে ওটাকে এই রেঞ্জ থেকে দেখে তোমরা একটা ডিসিশন নিতে পারবা। কোডটা অবশ্যই উল্লেখ করে দেয়া হবে, আর কোড যদি উল্লেখ করে দেয়া না হয়, তুমি যে কোনো একটা জিনিস, তোমার এই যে অ্যান্সারটা আসছে সেটা তুমি এইটার রেঞ্জেও ফেলাইতে পারো, ইউরোপিয়ানটার ইউএসএটাতেও ফেলাতে পারো। অবশ্যই ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এই কোড অনুযায়ী, এই ক্লাসিফিকেশন অনুযায়ী তোমারটা আসছে এত। আচ্ছা, তো এখানে এই জিনিসটা তোমাদের বাকি ছিল। আমি আজকে লেকচারটা শুরু করি। এখানে আহামরি তেমন কিছু ছিল না। আজকে লেকচার হচ্ছে আমাদের 14 নাম্বার লেকচার। লেকচার 14-এ আমরা মেইনলি দেখব ফ্রেশ কংক্রিট। আচ্ছা, একটু খেয়াল করো। আচ্ছা, একটু দাঁড়া, আমি অন্য একটা ফাইল অন করছি মনে হয়। আচ্ছা দেখো, আচ্ছা আমরা একটু দেখি। এখানে তোমাদের ফ্রেশ কংক্রিট নিয়ে কথা বলছে। আচ্ছা, আমরা আজকে যে আমরা টপিক পড়বো সেটা হচ্ছে ফ্রেশ কংক্রিট অ্যান্ড হার্ডেন কংক্রিট। তো ফ্রেশ কংক্রিট আর হার্ডেন কংক্রিট কাকে বলে সেই আলোচনাটা আগে আমরা দেখব, এরপরে আমরা হচ্ছে ফ্রেশ কংক্রিটটা ডিটেলস করব। তো ফ্রেশ কংক্রিট কাকে বলে এটা আমার মনে হয় তোমরা অনেকবার শুনছো অনেক জায়গায়, মানে বিশেষ করে ল্যাবে এবং আমাদের থিওরিটিক্যাল ক্লাসে। তো আমরা যেটা জানি যে কনক্রিট কাস্ট করার আগে যে সেমি লিকুইড যে কনক্রিটটা থাকে সেটাকেই বলা হয় ফ্রেশ কংক্রিট। তো এখানে কিছু ব্যাপার স্যাপার বলা আছে যে ফ্রেশ কংক্রিট ইজ দ্যাট টাইপ অফ কংক্রিট which is in plastic state and can be molded in any shape। যেহেতু তোমার কনক্রিটটা সেমি লিকুইড অবস্থায় থাকে এবং এই কনক্রিটটাকে বলা হয় মোটামুটি যে এই কনক্রিটটাকে তুমি যেই শেপে নিয়ে যেতে চাচ্ছ তুমি সেই শেপেই নিয়ে যেতে পারবা, কারণ একটা কনক্রিট যখন ফ্রেশ অবস্থায় থাকে অর্থাৎ নরম থাকে তাকে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল কোনো মোল্ডে রাখলে রেক্ট্যাঙ্গেল শেপ ধারণ করবে, তাকে যদি আমি সিলিন্ড্রিক্যাল কোনো একটা মোল্ডে ঢালি সিলিন্ড্রিক্যাল শেপ ধারণ করবে। অর্থাৎ তুমি তাকে যেই শেপে রাখতে চাচ্ছ তুমি তাকে সেই শেপে নিয়ে যেতে পারবা, এবং তুমি এটাকে বলতে পারো যে একেবারে কাইন্ড অফ একদম ইনিশিয়াল অবস্থাটা। আচ্ছা, এখন the potential strength and durability of concrete of a given mixed proportion is dependent on degree of its compaction। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে তোমার কনক্রিটের যে পোটেনশিয়াল স্ট্রেংথ, অর্থাৎ তোমার কনক্রিটটা কতটুকু স্ট্রেংথ সম্পন্ন হবে বা তার ডিউরেবিলিটি কেমন হবে, সেটা পুরাটাই ডিপেন্ড করতেছে ফ্রেশ কনক্রিটের প্রপার্টির উপরে। কিভাবে? ফ্রেশ অবস্থায় কনক্রিট যেটা তুমি বানাচ্ছ আর কি, যে কনক্রিটটা তুমি পাচ্ছ সেমি লিকুইড অবস্থায়, ওই কনক্রিটটাকে যদি তুমি প্রপারলি কেয়ার না করো
প্রপারলি তার প্রপার্টিগুলো যদি মেনটেন না করো, তাহলে তুমি ডিউরেবল কংক্রিট পাবা না, বা তার যে পোটেনশিয়াল স্ট্রেংথ, ধরো তুমি কংক্রিটটাকে ডিজাইন করছো এমন রেশিওতে মিশাইছো যে তুমি 3500 PSI স্ট্রেংথ পাবা। এই যে তার যে পোটেনশিয়াল যে স্ট্রেংথটা ধরে তুমি ডিজাইন করছো, তোমার যদি ফ্রেশ কনক্রিটের অবস্থায় তুমি যদি তাকে প্রপারলি কেয়ার না করো, তাহলে সে তোমাকে 3500 PSI স্ট্রেংথ নাও দিতে পারে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা ফ্রেশ কনক্রিটটাকে খুব গুরুত্ব দিব, আমরা ফ্রেশ কনক্রিট নিয়ে ডিটেইলস আরো দেখবো। তো তোমাদের ফার্স্ট হচ্ছে ফ্রেশ কনক্রিটের সংজ্ঞাটা দেখানো হচ্ছে। এখানে একটা কথা বলা আছে যে এই যে পোটেনশিয়াল স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি কমপ্লিটলি ডিপেন্ড করতেছে কম্প্যাকশনের উপরে। আচ্ছা, কম্প্যাকশন তো বুঝতেছো, ওই যে তোমরা ইয়া করছো, কি বলে, এক্সপেরিমেন্ট 3 তে তো অবশ্যই টেম্পিং করছো, রাইট? ওই যে 25 বার টেম্পিং করছো, ওই ওই ব্যাপারটা কি বুঝছিলা? জি স্যার। জি ওইটাই স্যার। কিন্তু কম্প্যাকশন। আর তোমরা রিয়েল লাইফে দেখছো কিনা, অনেক সময় দেখবা যে ওই যে স্ল্যাবের উপরে অথবা বিমের উপরে কনক্রিট ঢালাই করার পরে দেখবা যে ভাইব্রেটর দিয়ে জিনিসটাকে কম্প্যাকশন করে। তো এটা কেন করে? কারণ ফ্রেশ কনক্রিটটাকে তুমি যখন ঢালবা তখন কিন্তু সে পুরো লিকুইড অবস্থায় আছে, সেমি লিকুইড অবস্থায় আছে। তো তার ভিতরে কিন্তু প্রচুর ভয়েড থাকে, তার ভিতরে স্পেস বেশি থাকে। তো এই জিনিসটাকে তুমি যদি কম্প্যাকশন না করো, তাহলে এই ভয়েড গুলো তো দূর হবে না। তো ভয়েড গুলো বা দূর না হলে এটা তো হোমোজেনিয়াস হবে না, বা তোমার যখন আলটিমেটলি মানে জিনিসটা একসাথে কোহেসিভলি কাজ করার যে ব্যাপারটা থাকে, কোহেসিভলি কাজ না করলে তো তুমি বেটার স্ট্রেংথ পাবা না। তো এই জন্য কিন্তু আমাদেরকে কম্প্যাকশন করতে হয়। এই যে তুমি কম্প্যাকশন করতেছো ফ্রেশ কনক্রিটের উপরে, এই জিনিসটা যদি তুমি না করো, তাহলে কিন্তু তার তুমি পোটেনশিয়াল স্ট্রেংথ বা ডিউরেবিলিটি পাবা না কনক্রিটে। ধরো তুমি কনক্রিট কাস্ট করে দিয়ে চলে আসলা, কিন্তু তুমি কম্প্যাকশনই করলা না, তাহলে কিন্তু তুমি যে প্রবাবল স্ট্রেংথ সেটা কিন্তু পাবা না। সো তোমার ফিউচার কনক্রিটটা পারফরমেন্স কেমন হবে, ফিউচার কনক্রিটের স্ট্রেংথ কেমন হবে, ডিউরেবিলিটি কেমন হবে, সবকিছু ডিপেন্ড করতেছে ফ্রেশ কনক্রিটটাকে তুমি কিভাবে কেয়ার করতেছো ওইটার উপরে। এই যে কম্প্যাকশনের কথা বললো, এই কম্প্যাকশনটা কিন্তু আমরা ফ্রেশ কনক্রিটের উপর করে থাকি। এই জন্যই দেখো বলছে যে দ্য পোটেনশিয়াল স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি অফ কংক্রিট অফ এ গিভেন মিক্সড প্রপোর্শন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিগ্রি অফ ইটস কম্প্যাকশন। তো এটার কম্প্যাকশনটা তুমি কেমন করছো সেটার উপর ডিপেন্ড করতেছে। 3 নাম্বার পয়েন্টটা দেখো, আমি অলরেডি বলে ফেলছি। দ্য লং টার্ম পারফরমেন্স অফ কংক্রিট স্ট্রাকচারস is affected by the properties and the behavior of concrete at early age. এই আর্লি এজ বলতেই বোঝানো হচ্ছে ফ্রেশ অবস্থার কথা, যে তোমার কনক্রিটের লং টার্ম পারফরমেন্স ডিপেন্ড করতেছে আর্লি এজে কনক্রিটের প্রপার্টিটার উপরে। আর্লি এজে কনক্রিটের প্রপার্টি যদি তুমি প্রপারলি মেনটেন করতে পারো, প্রপারলি কেয়ার করতে পারো, তাহলে এই যে লং টার্ম পারফরমেন্স, এটা তুমি মোটামুটি অ্যাচিভ করতে পারবা। কিন্তু ফ্রেশ অবস্থায় কনক্রিটকে যদি তুমি প্রপারলি কেয়ার না করো, তাহলে দেখা যাবে যে তুমি তার 60% পাবা না আর কি। Therefore, it controls the long-term behavior, modulus of elasticity, creep and durability. আচ্ছা, এই যে ফেনোমেনা গুলো আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি তোমাদের আমি পড়াবো ইসের পরেই, এই চ্যাপ্টারেই। কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ স্ট্রেস আর স্ট্রেনের যে রেশিওটা, এটা ডিপেন্ড করতেছে কিন্তু কমপ্লিটলি তোমার আর্লি এজের তুমি কিভাবে মেনটেন করতেছো সেটার উপরে। ডিউরেবিলিটি বললাম, স্ট্রেংথ বললাম, আর ক্রিপ, এই ক্রিপ টার্মটা কি তোমরা শুনছো? ক্রিপ টার্মটা কি তোমাদের আচ্ছা, তোমাদের কি ওই যে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে, ওই যে কি জানি ওই প্রপার্টিজ সম্পর্কে কি পড়ানো হয়েছে? শুভ স্যারের পড়ানোর কথা এটা আর কি। তোমাদেরকে যদি আরো স্পেসিফিক্যালি বলি, চ্যাপ্টার নাম্বার 1 লতিফি স্যারের বইয়ের, ওখানে ওই যে কিছু সংজ্ঞা দেয়া ছিল, ওইটা কি তোমাদের পড়ানো হয়েছে? না স্যার। আচ্ছা, ওখানে অবশ্যই তোমাদের ক্রিপটা পড়াবে। ক্রিপটা নিয়ে তাহলে আমি অল্প একটু বলি। ক্রিপ হচ্ছে এটা হলো তোমার মানে অনেক পরের একটা ঘটনা। ধরো তুমি একটা বিম, আমি জাস্ট বিম দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, একটা বিম তুমি মনে করো কনস্ট্রাক্ট করছো, তার 10-15 বছর ধরে মনে করো বিমটার উপরে একটা সার্টেন অ্যামাউন্টের লোড কাজ করতেছে। এখন আমাদের লোডগুলো তো ভ্যারিয়েবল, ধরো যে মানুষজনের লোড আছে, ফার্নিচারের লোড আছে। এখন কোনো একটা জায়গায় যদি একটা ফিক্স লোড, ধরো বিমের এই বিমটাতে মনে করো যে এই জায়গাতে একটা ফিক্স একটা লোড কাজ করতেছে, এই জায়গাতে মনে করো একটা ফিক্স লোড কাজ করতেছে, ধরো সেখানে একটা ফার্নিচার আছে, তো লোডটা তো ফিক্স হয়ে গেল। এই ফিক্স লোডটার কারণে এই বিমটা
ধরো 10 বছর ধরে এই একই লোড এক্সপিরিয়েন্স করতেছে, একই লোড। তো কোনো কারণে এই একই লোড এটার উপরে যেহেতু কাজ করতেছে অনেক দিন ধরে, তো কোনো কারণে যদি এই বিমটা এই সার্টেন লোডের জন্য যদি সে ফেল করে বা সে কিছুটা মানে ডিফ্লেক্ট করে, বা সে যদি প্লাস্টিক পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যায়, তার মানে তার যদি ইলাস্টিক লিমিট ক্রস করে পার্মানেন্ট ডিফরমেশন লেভেলে চলে যায়, এই যে এই লোডটাকে বা এই ফেনোমেনাটাকে তখন আমরা বলবো ক্রিপ। অর্থাৎ ক্রিপ হচ্ছে যদি কোনো একটা স্ট্রাকচারের উপরে সার্টেন অ্যামাউন্ট অফ লোড অনেক দিন যাবত কাজ করে, তোমার ওই লোডটার কারণে তোমার স্ট্রাকচারটা যদি প্লাস্টিক ডিফরমেশন হয়ে যায়, সরি পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যায়, তাহলে এই যে এই পার্মানেন্ট ডিফরমেশনের কারণে যে ডিফ্লেকশনটা বা যে এই ফেইলারটা, এই ফেনোমেনাটাকে বলে ক্রিপ। অর্থাৎ ক্রিপ কিন্তু আজকে আর কালকের ঘটনা না, এটা কিন্তু 10-12 বছর পরের ঘটনা, বা এটা ওই সার্টেন অ্যামাউন্ট অফ লোড কাজ করতে হবে। লোড ভ্যারিয়েশন হয়ে তোমার ফেল করতেছে, ওইটা কিন্তু ক্রিপ না। ক্রিপ হচ্ছে একটা ফিক্স লোড, যে এই সার্টেন অ্যামাউন্ট অফ লোডের কারণেই তোমার ফেইলারটা হচ্ছে। তো এই যে লং টার্ম বিহেভিয়ার কনক্রিটের, ক্রিপ বলো, ডিউরেবিলিটি বলো, স্ট্রেংথ বলো, মডুলাস অফ ইলাস্টিসিটি বলো, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করতেছে ফ্রেশ কনক্রিটের পারফরমেন্সের উপরে। তার মানে আমাদের ফ্রেশ অবস্থায় যে কনক্রিট, সেই কনক্রিটকে আমাদের অবশ্যই তার যে প্রপার্টিস গুলো ডিটেলস জানা থাকতে হবে এবং তাকে আমাদের প্রপারলি কেয়ার করতে হবে, না হলে আমরা আমাদের পোটেনশিয়াল ইয়াগুলো পাবো না। এখন হচ্ছে কোশ্চেন যে এই ফ্রেশ কনক্রিটটা কতদিন থাকতেছে। তো এইটা একটু দেখো যে কতদিন পর্যন্ত কনক্রিটকে আমরা ফ্রেশ বলতে পারি। এখানে সুন্দর মতো বলা আছে, দেখো, নো সাচ ডিফাইন্ড টাইমলাইন ফর আর্লি এজ could be found in literature, but generally 24 to 48 hours time period, that is 1 to 2 days after casting. আচ্ছা, এখানে একটা জিনিস কথা বলা আছে যে তোমার কতদিন পর্যন্ত আমরা ফ্রেশ কনক্রিট বলতে পারি, এটা আসলে বলা যায় না। সাধারণত এটা ডিপেন্ড করতেছে তোমার মিক্স ডিজাইনের উপরে। এই জন্য সরাসরি লিটারেচারে সরাসরি তুমি পাবা না যে তোমাকে বলে দিবে যে 24 ঘন্টা বা 30 ঘন্টা পরেই তোমার ফ্রেশ কনক্রিটটা, এটা তার হচ্ছে স্থায়িত্বকাল, যে এই অবস্থায় কনক্রিটটা ফ্রেশ অবস্থায় থাকে, এটা তুমি কোথাও পাবা না। কারণ এটা ডিপেন্ড করতেছে তোমার মিক্স ডিজাইনের উপরে। কারণ তুমি একভাবে মিক্স ডিজাইন করে একটা রেশিও বের করবা তোমার পারপাস অনুযায়ী, আরেকজনের আরেকটা পারপাস সার্ভ করার জন্য সেই মিক্স ডিজাইনটা আরেকভাবে করবে। অর্থাৎ এই যে কনক্রিটের মধ্যে যে রেশিও গুলো, এটা তো ফিক্স না। তো এই রেশিও যেহেতু ফিক্স না, সেহেতু এটাকে মানে ফিক্স করা যায় না। তো 24 থেকে মোটামুটি 48 ঘন্টার মধ্যে ধরা হয় যে এই টাইম পিরিয়ডটা থাকে, 48 ঘন্টা পর্যন্ত আর কি। বাট এটা ডিপেন্ড করে তোমার মিক্স প্রপোর্শনের উপরে। আচ্ছা, it is rightly assumed that the first 48 hours are very important for the performance of concrete. যেটা বললাম যে ফ্রেশ কনক্রিট যতটুকু থাকবে সেটা যদি 48 ঘন্টা পর্যন্ত থাকে, এখানে ম্যাক্সিমামটাই দেওয়া হয়েছে। ধরো আমাদের কনক্রিটটা 48 ঘন্টা পর্যন্ত ফ্রেশ অবস্থায় থাকতেছে, তাহলে এই প্রথম 48 ঘন্টা তোমার জন্য খুবই ক্রুশাল। তোমার এই 48 ঘন্টাকে তুমি যত মানে তার যে প্রপার্টি গুলো আছে, তার যে চেকিং গুলো আছে, তার যেই জিনিসগুলো মেইনটেনেন্সের ব্যাপার আছে, তুমি যদি 48 ঘন্টা প্রপারলি কেয়ার করো, তাহলে তুমি তোমার কনক্রিটটা যতটুকু ধরে রাখছো যে তোমার কনক্রিটের পারফরমেন্স এরকম হতে পারে, তুমি মোরলেস সেই পারফরমেন্সটাই পাবা। কিন্তু যদি তুমি প্রথম অবস্থাকে অবহেলা করে যাও, তাহলে সেটা হবে না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ফ্রেশ কনক্রিটটা এতক্ষণ আমরা পড়লাম, তো পুরাটাই ফ্রেশ কনক্রিটটা ডিপেন্ড করতেছে তোমার পরবর্তী অবস্থার উপরে। এখন এই ফ্রেশ কনক্রিটের প্রপার্টি কি কি, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো আজকে আমাদের আসলে খুব বেশি সময় নেই, আমরা হয়তো ফ্রেশ কনক্রিটে সবটুকু শেষ করতে পারবো না। তো আমরা প্রপার্টিজ গুলা দেখবো। আর হার্ডেন কনক্রিট কাকে বলে, আমার মনে হয় তোমরা হার্ডেন টার্মটা জানো, যে যখন থেকে আমাদের ফাইনাল সেটিং শেষ হয়ে যায়, যখন থেকে আমাদের কনক্রিট স্ট্রেন নিতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হার্ডেন অবস্থা। এখানে একই কথা, যখন থেকে আমাদের কনক্রিট স্ট্রেন নিতে পারবে, অর্থাৎ ফাইনাল সেট যখন শেষ হবে, ওটাকে আমরা বলি হার্ডেন কনক্রিট। যেমন এখানে বলা আছে যে হার্ডেন কনক্রিট is one which is already set, during which time concrete has reached its final setting time, hence lost all properties of fresh concrete. আচ্ছা, যখন থেকেই তোমার ফ্রেশ কনক্রিট আস্তে আস্তে শক্ত শুরু করবে, ফাইনাল সেটিং টাইমে পৌঁছাবে, স্ট্রেন নিতে পারবে, অর্থাৎ তাকে আর তুমি মোটামুটি শেপ টেপ আর চেঞ্জ করতে পারবা না, সে পুরো সেট হয়ে গেছে, লোড নিতে পারতেছে, ওটাকেই বলতেছি আমরা হার্ডেন অবস্থা, এবং ওই কনক্রিটটাকে আমরা বলতেছি হার্ডেন কনক্রিট। তো এটা আমার মনে হয় তোমরা জানো। তো hardened concrete is a concrete which must be strong enough to withstand the structural and service loads
which will be applied to it and must be durable enough to environmental exposure for which it is designed. আচ্ছা, হার্ডেন কনক্রিটকে অবশ্যই সার্টেন অ্যামাউন্ট অফ লোড নেয়ার ক্যাপাসিটি থাকতে হবে, এবং এটার উপরে তোমার মানে যাই আসুক না কেন, যে এনভায়রনমেন্টাল যদি কোনো ইফেক্ট আসে, লাইক বৃষ্টি হচ্ছে বা হিউজ অ্যামাউন্টে উইন্ড আসতেছে, সেই লোডটা যেন নিতে পারে। হার্ডেন কনক্রিটের বৈশিষ্ট্য মূলত কিন্তু সেইটাই। তো হার্ডেন কনক্রিটের প্রপার্টি আছে আলাদা, আর ফ্রেশ কনক্রিটের প্রপার্টি আছে আলাদা। তো আমরা ফ্রেশ কনক্রিটের প্রপার্টিগুলো আজকে দেখি, আর দেখি আজকে কতদূর শেষ করা যায়। এই ছিল হচ্ছে সংজ্ঞা হার্ডেন কনক্রিট আর ফ্রেশ কনক্রিটের। এখন একটু দেখো যে প্রপার্টিজ অফ ফ্রেশ কনক্রিট। আমি যদি প্রপার্টিজ গুলো একটু আলোচনা করি ফ্রেশ কনক্রিটের, এখানে দেখো ওয়ার্কেবিলিটি। আচ্ছা, ফ্রেশ কনক্রিটের প্রপার্টিজ আমরা এখন দেখতেছি, আমরা এখন হার্ডেন কনক্রিটটা ভুলে যাই। তো ওয়ার্কেবিলিটি একটা টার্ম, যেটা আমরা আজকে ডিটেইলস পড়ার চেষ্টা করব, বাট আমাদের আজকে বেশি একটা সময় নাই, মনে হয় ওয়ার্কেবিলিটি পুরোটা শেষ হবে না। এরপর দেখো সেগ্রিগেশন, এটা নিয়ে আমি এখন কথা বলবো না, পরে তোমাদের নেক্সট ক্লাসে পড়ানো হবে। এরপর আছে ব্লিডিং, এরপর আছে প্লাস্টিক শ্রিঙ্কেজ, এরপর আছে টাইম অফ সেট। এর মধ্যে তোমরা টাইম অফ সেটটাই মনে হয় জানো। অর্থাৎ আমাদের ফ্রেশ কনক্রিট, অর্থাৎ যখন কনক্রিটটা এইরকম লিকুইড অবস্থায় আছে, তখন কনক্রিটের এই কয়েকটা প্রপার্টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে আমরা এখন পড়বো ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি কাকে বলে এটা তোমাদের ক্লাসে আমি টুকটাক বলছিলাম। তো আজকে একটু ওয়ার্কেবিলিটির সংজ্ঞাটা যদি দেখি আমরা। আচ্ছা, তোমাদের আগে মাথায় রাখতে হবে যে ওয়ার্কেবিলিটি, দেখো ওয়ার্কেবিলিটি ইজ এ জেনারেল টার্ম টু ডেসক্রাইব দ্য প্রপার্টিজ অফ ফ্রেশ কনক্রিট। আচ্ছা, ফ্রেশ কনক্রিটের প্রপার্টি কিন্তু ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি টার্মটা অ্যাপ্লিকেবল হবে ফ্রেশ কনক্রিটের ক্ষেত্রে, এটা কখনোই হার্ডেন কনক্রিটের প্রপার্টি হবে না। কনক্রিট যখন শক্ত হয়ে যাবে, তার ওয়ার্কেবিলিটি প্রপার্টি তখন একদম নষ্ট হয়ে যাবে। তার মানে ওয়ার্কেবিলিটি হচ্ছে একটা ফ্রেশ কনক্রিটের প্রপার্টি। এটা কাকে বলে? তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা কনক্রিটকে তুমি যত সহজে কাস্টিং করতে পারবা, একটা কনক্রিটকে যত কম এনার্জি অ্যাপ্লাই করে তুমি কম্প্যাকশন করতে পারবা, যত সহজে তুমি কনক্রিটটাকে ঢালাই করতে পারবা, যত সহজে মিক্স করতে পারবা, কনক্রিটের সেই প্রপার্টিটাকেই বলা হয় ওয়ার্কেবিলিটি। এখানে একটু সংজ্ঞাটা দেখো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক required for full compaction of concrete without segregation. আচ্ছা, এখানে সেগ্রিগেশন মানে বোঝাচ্ছে কনক্রিট থেকে কোর্স অ্যাগ্রিগেটের সেপারেশনকেই সাধারণত সেগ্রিগেশন বলে। এটা ডিটেইলস তোমাদের কালকে তোমাদের সাথে নেক্সট যে ক্লাসটা থাকবে ওটা ইনশাআল্লাহ বলবো, যদি সময় থাকে, না হলে তারপরের ক্লাসে চলে যাবে আর কি। সেগ্রিগেশন হচ্ছে কনক্রিট থেকে যদি কোর্স অ্যাগ্রিগেট খুলে আসে, সেপারেট হয়ে যায়, ওই ফেনোমেনাটাকে বলা হয় সেগ্রিগেশন। আচ্ছা, এখানে দেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক। এই মেকানিক্যাল ওয়ার্ক বলতে বোঝাচ্ছে রিকোয়ার্ড ফর ফুল কম্প্যাকশন, অর্থাৎ কম্প্যাকশন করতে তোমার কতটুকু এনার্জি লাগতেছে, এইটার যে অ্যামাউন্ট, সেটাকেই বলা হয় ওয়ার্কেবিলিটি। অর্থাৎ তোমাকে একটা মিক্স দিলাম, ধরো মিক্স এ, আরেকজনকে আরেকটা মিক্স দিলাম, ধরো মিক্স বি। ধরো মিক্স এ এর যে মিক্সটা, সেটাতে একটু পানি বেশি দিয়ে একটু মনে করো লিকুইড বেশি করছি, আর এরটা মনে করো পানি খুবই কম, একদম ড্রাই। তাহলে তোমরা আমাকে বলো তো, এই এ আর বি এর মধ্যে কোনটাকে কম্প্যাকশন করতে কম এনার্জি অ্যাপ্লাই করতে হবে? এ তে মোটামুটি লিকুইড, আর বি তে হচ্ছে ড্রাই, পানি একটু কিছুটা কম আছে। এ আর বি এর মধ্যে কোনটাকে কম্প্যাক্ট করতে এনার্জি বেশি দিতে হবে? বলো, একদম ইজি কোশ্চেন। বি কে এনার্জি বেশি দিতে হবে। বি তে এনার্জি বেশি দিতে হবে, কারণ সেটা ড্রাই, সেটাকে তোমার কম্প্যাকশন করতে কিন্তু এনার্জি বেশি দিতে হবে। তো আমাদের কাজের সুবিধার জন্য ওয়ার্কেবিলিটি টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ডিপেন্ড করতেছে কিন্তু তোমার এটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে ফ্রেশ অবস্থায় কনক্রিটটা কেমন থাকবে, এটাকে মিক্স করা সোজা হবে, কঠিন হবে, নাকি কম্প্যাকশন করতে অনেক এনার্জি দিতে হবে সেটা। তো তোমার যদি অনেক এনার্জি অ্যাপ্লাই করতে হয় ড্রাই অবস্থায়, তোমার এক নাম্বার হচ্ছে লেবারদের, যারা কনক্রিটটাকে মিশাবে, বা সেটা যদি মেশিন দিয়েও মিশায় বা যেভাবেই মিশায়, তাহলে এই মিক্সিং এ তোমার অনেক কষ্ট হবে। নাম্বার টু, এটাকে প্লেস করতে অনেক কষ্ট হবে, কারণ প্লেস করলে দেখো এই যেটা লিকুইড অবস্থায় তুমি পাবা, সেটাকে তুমি জাস্ট এখানে ঢালবা, ও কিন্তু মোটামুটি একা একাই গড়ায় যাবে। কিন্তু যেটা ড্রাই থাকবে সেটা কিন্তু এভাবে গড়াবে না, ওটা কিন্তু সমস্যা। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাকে ঢালার পরে যখন তুমি কম্প্যাকশন করবা, তখন কিন্তু ড্রাইটাতে তোমার অতিরিক্ত এনার্জি অ্যাপ্লাই করতে হচ্ছে। তো
কাজের সুবিধার জন্য আমরা কিন্তু চাই যে কনক্রিটটা যেন ওয়ার্কেবল হয়, কারণ ওয়ার্কেবিলিটি বাড়লে তোমার এই যে মিক্সিং, প্লেসিং এবং কম্প্যাকশনের যে ব্যাপারটা, এটা খুব ইজি হয়, মানে লেবারদের জন্য খুব সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। কিন্তু অসুবিধা যেটা, যদি অতিরিক্ত পানি দাও তাহলে তোমার স্ট্রেন্থ বেশি হবে নাকি কমে যাবে? প্রয়োজনের তুলনায় যদি কমে অতিরিক্ত যাবে, পানি কমে দাও যাবে। স্ট্রেন্থে একটা ইফেক্ট করবে এবং স্ট্রেন্থ আলটিমেটলি কমে যাবে। আসলে স্বাভাবিক, অতিরিক্ত পানি দেওয়ার কারণে তুমি ধরো তুমি কনক্রিটটাকে চাচ্ছ যেন সোজা হয় কাজটা, কিন্তু তোমার কাজটা সোজা হলো কিন্তু স্ট্রেন্থ তো কমে যাবে কিছুক্ষণ পরেই। যখন সেটা অতিরিক্ত পানি পেয়ে যাবে তখন কিন্তু সমস্যা। তখন সিমেন্ট হাইড্রেশনের থেকে ওয়ার্কেবিলিটি, আমরা যে সিমেন্টের মধ্যে পানি দিচ্ছি, পানি দেওয়ার দুইটা রিজন আছে। একটা হচ্ছে তোমার হাইড্রেশন কমপ্লিট করা অবশ্যই, আর 2 নম্বর হচ্ছে তোমার ওয়ার্কেবিলিটি প্রোভাইড করা। প্রয়োজন অনুযায়ী যদি পানি বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু স্ট্রেংথ কমে যাবে পানি বেশি দিলে। তো তাহলে এটাই আমরা বুঝলাম যে মেকানিক্যাল ওয়ার্ক কে যে টোটাল যে অ্যামাউন্ট কম্প্যাকশন করতে যতটুকু এনার্জি লাগতেছে সেটাই বলতেছি আমরা ওয়ার্কেবিলিটি উইদাউট সেগ্রিগেশন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলতেছি ওয়ার্কেবিলিটি মানে এই কাজটা সুবিধা হবে, তার মানে এই না যে এটা এত বেশি লিকুইড হবে যে তোমার অ্যাগ্রিগেট খুলে আসবে। সেগ্রিগেশন মানে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট থেকে কনক্রিট থেকে কোর্স অ্যাগ্রিগেটের সেপারেশন। আচ্ছা, তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি ওয়ার্কেবিলিটি টার্মটা হচ্ছে যেটা ফ্রেশ কনক্রিটের একটা প্রপার্টি, এবং এটা তোমার ফুল কম্প্যাকশন করতে কতটুকু এনার্জি লাগতেছে সেটাই হচ্ছে ওয়ার্কেবিলিটি। তো এখন ওয়ার্কেবিলিটি মানেই হচ্ছে এখানে কোনো সেগ্রিগেশন হওয়া যাবে না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা কি করি যে পানি অনেক দিতে দিতে অতিরিক্ত পানি দিয়ে জিনিসগুলোকে ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য অতিরিক্ত পানি দিয়ে যদি দিয়ে দাও তাহলে কিন্তু এখানে সেগ্রিগেশন হওয়ার চান্স বেড়ে যাবে। তো সেই টার্মটা কিন্তু ওয়ার্কেবিলিটি না, ওয়ার্কেবল কনক্রিট বলা যায় না। আরেকটা ডেফিনিশন এখানে দেয়া আছে, দেখো, ওয়ার্কেবিলিটি ইজ দ্যাট প্রপার্টি অফ ফ্রেশলি মিক্সড কংক্রিট অর মর্টার দ্যাট ডিটারমাইন্স দ্য ইজ অ্যান্ড হোমোজেনিটি with which it can be mixed, placed, consolidated and finished. খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটা দিছে কম্প্যাকশনের এনার্জির বেসিসে, আর এই সংজ্ঞাটা দিছে অন্যভাবে, যে কনক্রিটের ফ্রেশলি মিক্সড কনক্রিটের, এটা দেখো যে ওয়ার্কেবিলিটি ইজ দ্যাট প্রপার্টি অফ ফ্রেশলি মিক্সড কনক্রিট দ্যাট ডিটারমাইন্স দ্য ইজ অ্যান্ড হোমোজেনিটি। অর্থাৎ তুমি কনক্রিটটাকে কত সহজে তুমি কনক্রিটটাকে প্লেস করতে পারতেছো, মিক্স করতে পারতেছো। কনসলিডেটেড মানে হচ্ছে কম্প্যাকশন, ঠিক আছে? তো ফ্রেশ কনক্রিটের ক্ষেত্রে কনসলিডেটেড টার্মটাও ব্যবহার করা হয়। আচ্ছা, একটা কনক্রিট মিক্সকে যত সহজে তুমি মিক্স করতে পারবা, আচ্ছা আমি আবার বলি, কনক্রিটকে মিক্সিং, প্লেসিং এবং কম্প্যাক্টিং করার জন্য তুমি যত সহজে করতে পারতেছো, অর্থাৎ তুমি কতটা সহজে কাজটা করতে পারতেছো, এটাই ডিটারমাইন করে হচ্ছে তোমার কনক্রিটের ওয়ার্কেবিলিটি। অর্থাৎ তোমার কনক্রিট যদি ওয়ার্কেবল হয় তাহলে তোমার মিক্সিং, প্লেসিং, কনসলিডেটেড এবং ফিনিশিংটা ইজি হবে। আর তোমার কনক্রিট যদি আনওয়ার্কেবল হয় তাহলে এই মিক্সিং, প্লেসিং এবং কনসলিডেটিংটা টাফ হয়ে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা দেখো দুইটা জায়গায় আটকায় গেলাম। একটা হচ্ছে আমরা ওয়ার্কেবিলিটি চাচ্ছি, আবার আমরা সেগ্রিগেশন চাচ্ছি না। এখন ওয়ার্কেবিলিটি বাড়াইতে গেলে তো তোমার অবশ্যই পানি অ্যাড করতে হবে। তো অতিরিক্ত পানি দিলে কিন্তু আবার স্ট্রেংথের একটা ইফেক্ট তোমরা দেখলা যে স্ট্রেংথ অবশ্যই কমে যাবে। আমাদেরকে একটা অপটিমাম রেঞ্জে আসা লাগে। তো বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যখন কনক্রিটটাকে মিক্স ডিজাইন করি তখন তোমার দুইটা টার্গেট থাকে। একটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে ওয়ার্কেবিলিটি অর্জন করতে হয়, আর একটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে স্ট্রেংথ অর্জন করতে হয়। তো এই যে ওয়ার্কেবিলিটির বিভিন্ন ভ্যালু আছে, যেমন তোমার বিমে, ধরো তুমি বিমে কনক্রিট কাস্টিং করবা, তো বিমের জন্য ওয়ার্কেবিলিটি ভ্যালু কত হইতে হয়? ওয়ার্কেবিলিটি ভ্যালু আছে যেটা তোমাদের টেস্টে যে পড়াবো, এই লেকচারে নাই সেটা। ধরো বিমের ক্ষেত্রে ওয়ার্কেবিলিটির একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকে নিয়ে যদি তুমি ডিজাইন করো তাহলে তোমার এই ধরনের সমস্যা হবে না, যে সেগ্রিগেশন হবে না বা পানি বেশি হয়ে যাবে না। এই জিনিসটাকে আমরা মেনটেন করতে পারি আর কি। সো আমাদের একটা সার্টেন টার্গেট থাকবে, আমাদের কনক্রিটটা যেন ওয়ার্কেবল হয়। তার মানে আবার এটা না যে আমাদের ওয়ার্কেবিলিটি বাড়াতে যে আমাদের স্ট্রেংথে ইফেক্ট করলো, এবং আমাদের এট দ্য সেম টাইম কোনো ধরনের সেগ্রিগেশন হওয়া যাবে না। তো তার মানে ওয়ার্কেবিলিটি ব্যাপারটা কিন্তু মিক্সিং, প্লেসিং, কনসলিডেটিং এবং ফিনিশিং, অর্থাৎ তুমি মিশানোর কাজ সুবিধা করতেছে, প্লেসমেন্টের কাজ সুবিধা করবে,
যখন কম্প্যাকশন করবা সেই কাজটাও সুবিধা করবে, এবং ইভেন ফিনিশিং যখন উপরে দিব ওইটাতেও আমাদেরকে হেল্প করবে যদি তোমার কনক্রিটটা ওয়ার্কেবল হয়। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা যে ওয়ার্কেবিলিটি প্রপার্টি হচ্ছে একটা তোমার এটাকে বলা হয় কম্পোজিট প্রপার্টি, কারণ এটাতে দুইটা জিনিস থাকা লাগে, একটা হচ্ছে কনসিস্টেন্সি আর একটা হচ্ছে কোহেসিভনেস। তো কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে তোমার ফ্লুইডিটি, মোবিলিটি আর ফ্লুইডিটি। তোমার কনক্রিটটাকে অবশ্যই একটু আগেই বললাম যে অবশ্যই তোমার কনক্রিটটাকে ফ্লোয়েবল থাকা লাগবে, অর্থাৎ সেটা যেন এমন হয় যে ঢেলে দিব, ঢালার সাথে সাথে যেন সে একটু মোটামুটি গড়ায় পড়ে। তো এটাই ওয়ার্কেবিলিটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফ্লোয়েবিলিটি, তার ফ্লোয়েবিলিটি বেশি থাকবে। আর কোহেসিভনেস এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কোহেসিভনেস টার্মটা কিন্তু এটার উল্টাটা, যে ইট ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য অ্যাবিলিটি অফ ফ্রেশ কনক্রিট টু হোল্ড অল দ্য ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ কনক্রিটের সকল ইনগ্রিডিয়েন্টসকে একসাথে ধরে রাখার যে প্রবণতা সেটাই হচ্ছে কোহেসিভনেস। আচ্ছা, এই কথাটা বলা হয়েছে কনক্রিটের এই দুইটা জিনিসই থাকা লাগবে। অবশ্যই তোমার কনক্রিটের কনসিস্টেন্সি অর্থাৎ তার মোবিলিটি বা ফ্লোয়েবিলিটি থাকা লাগবে। আচ্ছা, কনসিস্টেন্সি মানে কিন্তু তোমরা নর্মাল কনসিস্টেন্সি ভাইবো না, কনসিস্টেন্সির আরেকটা মানে কিন্তু মোবিলিটি অথবা ফ্লোয়েবিলিটি, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্কেবিলিটি টার্মটার মধ্যে দুইটা জিনিসই নিহিত, একটা হচ্ছে তোমার ফ্লোয়েবিলিটি বা মোবিলিটি, আর একটা হচ্ছে শুধু ফ্লোয়েবলিটি এবং মোবিলিটি থাকলেই হবে না, তোমার কনক্রিটকে যেন সেগ্রিগেশন না হয় সেই জন্য তোমার কনক্রিটকে অবশ্যই কোহেসিভনেস প্রপার্টিটাও থাকা লাগবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে এটাকে অবশ্যই হোল্ড করে রাখা লাগবে জিনিসগুলো। এইখানে বলা হয়েছে দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্কেবিলিটি আর, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্সই থাকা লাগবে, একটা হচ্ছে কনসিস্টেন্সি বা ফ্লুইডিটি অথবা মোবিলিটি, আবার কোহেসিভনেসও থাকা লাগবে। লাস্ট পয়েন্ট দেখো, হাই ওয়ার্কেবিলিটি কনক্রিটস আর ইজিয়ার টু প্লেস। কনক্রিটের ওয়ার্কেবিলিটি যত বেশি হবে তত তোমার কনক্রিট লিকুইড বেশি হবে এবং তত ইজি হবে প্লেস করা এন্ড হ্যান্ডলিং করা, বাট অবটেইনিং হায়ার ওয়ার্কেবিলিটি বাই ইনক্রিজিং ওয়াটার। আচ্ছা, তুমি যদি ওয়ার্কেবিলিটি অর্জন করার অনেকগুলো উপায় আছে যেটা আমরা পরে পড়বো, তো তার মধ্যে তুমি যদি পানি বাড়ায় ওয়ার্কেবিলিটি বাড়াতে চাও প্রয়োজনের তুলনায়, তাহলে তোমার কনক্রিটের স্ট্রেংথ কমে যাবে এবং ডিউরেবিলিটি কমে যাবে। তার মানে আমরা এই আলোচনা থেকে বুঝলাম একটা কনক্রিটকে অবশ্যই ফ্লোয়েবল হতে হবে ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য, এট দ্য সেম টাইম তার অবশ্যই কোহেসিভনেসও থাকা লাগবে যেন কনক্রিটে সেগ্রিগেশন বা আদার যে প্রপার্টি গুলা ইফেক্ট সেগুলো যেন না হয়। আমাদের টাইম শেষ মনে হয়, তোমাদের কি এখন ক্লাস আছে? জি স্যার। আজকে আমার যতটুকু টার্গেট পড়াতে পারি নাই কারণ আগের দিনের পড়া পেন্ডিং ছিল, তো ঠিক আছে এটা আমরা তাহলে নেক্সট দিন কভার দিয়ে দিব আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।